আমরা যৌথ বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। আমরা দেখেছি যে তারা কয়েকটি স্থানে অস্ত্র উদ্ধার করেছে এবং আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল আর নিউজের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখছি তারা অস্ত্রের মজুদ করছে এবং এইটা এক ধরনের ভায়োলেন্সের জন্য ব্যবহার হওয়ার শঙ্কা এবং সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা এক জায়গায় অস্ত্রের একদম প্রকাশ্য মহড়াও হতে দেখেছি। এটা আমাদের জন্য অ্যালার্মিং এখন পর্যন্ত সোফার। এবার আমি মনে করব যে সরকার কিংবা নির্বাচন কমিশনের সফলতা থেকে এটা বেশিরভাগ রাজনৈতিক দলেরই ক্রেডিটটা যাবে যে এখন পর্যন্ত বাংলাদেশে সাধারণত নির্বাচনের আগে যেরকম পরিস্থিতি দেখা যায় তার থেকে একটা ভালো পরিবেশ আছে। আমরা দেখছি যে একজন প্রার্থী তার বিপরীত প্রার্থীর সাথেও প্রচারণার সময় কোলাকুলি করছেন কিংবা একটা সৌহার্দ্যের জায়গা আমরা হয়তো দেখছি কিছু কিছু জায়গায়। তবে এর পেছনে একটা কালো দিকও আছে, সেটা হচ্ছে অনেকে অস্ত্রের মজুদ করছে নির্বাচনকে সামনে রেখে। আমার মনে হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের আরও কঠোর হওয়া এবং আরও ভালোভাবে স্ক্রুটিনি করার প্রয়োজন আছে। কারণ অস্ত্রের মজুদ যদি থাকে সেক্ষেত্রে নির্বাচনের দিন এটা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং অনেক জায়গায় নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার উপক্রমও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে যে এই যৌথ বাহিনীর মহড়া এবং যৌথ বাহিনীর এই ধরনের অভিযানগুলো আরও গুরুতরভাবে চালানো উচিত এবং এ ধরনের অস্ত্রের মজুদ যাদের কাছে আছে, যারা এখন এই চোরাকারবারি করছে বা বহন করছে, সেগুলোকে তাদের ইয়েতে নেওয়া উচিত। আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে আমরা অনেক জায়গায় অনেক প্রার্থীদেরও কথা শুনছি যে তারা বিভিন্ন পথসভায়, বিভিন্ন ছোট ছোট জনসভায় বা উঠান বৈঠকে ভোটারদেরকে হুমকি প্রদান করছেন ভোট দেওয়ার ক্ষেত্রে। এটা পাবলিকলি মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। এটা খুবই দুঃখজনক। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা একটি নির্বাচন আয়োজন করছি এবং এই নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছে। আমরা আশা করব যে কোনো প্রার্থী এই ধরনের ধৃষ্টতা দেখাবে না। তবে সবচেয়ে অ্যালার্মিং যেটা, সেটা হচ্ছে আমরা দেখছি ছোট ছোট লঘু অপরাধে কিছু স্পেসিফিক রাজনৈতিক দল, যেমন জাতীয় নাগরিক পার্টি হয়তো এটার শিকার হয়েছে সবচেয়ে বেশি, শোকজ কিংবা জরিমানার শিকার হচ্ছে। কিন্তু সরাসরি ভোটারদেরকে যারা হুমকি দিচ্ছেন তাদেরকে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন পরিচালনার যারা দায়িত্বে আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এটা একদম ক্লিয়ার বায়াসনেস শো করা হচ্ছে বলে আমাদের মনে হয়। আমরা দেখছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে। রাত 8টা পর্যন্ত মাইক বাজানোর থাকলেও 8টার পরে, 10টার পরে, রাত 2টা, 3টা, 4টা বাজেও বড় বড় সমাবেশ হচ্ছে এবং সেখানে 3টা মাইকের একটা বাধ্যবাধকতা থাকার পরেও আমরা আমাদের পথসভা করেছি, সেখানে আমরা ওই অডিয়েন্স না শুনলেও 3টা মাইক দিয়ে প্রোগ্রাম করেছি। অথচ আমরা দেখছি যে অনেকে 3টা তো না, বরং 300-400 মাইক ইউজ করছে, যেটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। কিন্তু সে বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। এটা শঙ্কার বিষয়। এটা লেভেল প্লেইং ফিল্ডকে ড্যামেজ করছে আর কি। আমরা দেখেছি, যেটা আমার আগে আকিব ইশতিয়াক ভাই বললেন, যে একটি দল ইতিমধ্যেই জুলাই সনদে যে সনদে তারা স্বাক্ষর করেছে সেটা ভায়োলেট করেছে। আমার মনে হয় এটা আরও স্পষ্টভাবে বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হওয়া উচিত। যেই জুলাই সনদে বিএনপি, জামাত সহ জাতীয় নাগরিক পার্টি তাদের কিছু অবজারভেশনের কারণে তখন স্বাক্ষর করেনি। তবে জাতীয় নাগরিক পার্টির কিছু দাবিও ছিল, সেগুলো পরবর্তীতে একটা বোঝাপড়া এসেছে, সেজন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করছি। কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেও একেবারে নিজেদের ইশতেহারেই সেই মানুষ তো ভোটের আগে একরকম বলে, নির্বাচনে জয়ী হয়ে আসার পরে পল্টি নেয়। আপনারা তো নির্বাচনের আগেই এক ধরনের জনগণের সাথে প্রতারণা করার প্রক্রিয়া আমরা দেখলাম। বিএনপির ইশতেহারে আমরা দেখলাম যে উচ্চ কক্ষ গঠনের যে প্রক্রিয়া, ভোটের সংখ্যানুপাতিক হারে হওয়ার কথা, সেটা এখন আসনের সংখ্যানুপাতিক হারে ওনারা বলছেন। এবং আরও কয়েকটি বিষয় স্পেসিফিকলি আকিব ভাই যেগুলো বললেন, সেখানে তারা একেবারে জুলাই সনদের কন্ট্রাডিক্টরি অবস্থান নিয়েছেন এবং সেটা তারা গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কিংবা না হলে এ ধরনের কোনো শর্ত সাপেক্ষে নয়, সরাসরি বলছেন। তো সেক্ষেত্রে আমরা শঙ্কা করছি যে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলেও যদি তারা সরকার গঠন করে, তারা জুলাই সনদের বাস্তবায়নটা করবে না। এটা একটা জনগণের সাথে প্রতারণা হওয়ার
সম্ভাবনা আমরা স্পষ্টভাবেই দেখছি। সেটা বাংলাদেশের জনগণের কাছে খুব স্পষ্ট থাকা উচিত, যাতে এটা তাদের ভোট তো 2টা ব্যালটে, তাদের বিবেচনায় তারা নিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা দেখছি, আমরা গতকালকে রয়টার্সে একটি দলের প্রধানের বক্তব্য দেখলাম যে শেখ হাসিনার সন্তানরা যদি মানে জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। আসলে জনগণ যদি শেখ হাসিনা বা তার সন্তানদের রাজনীতিতে ফেরাতেই চাইতো, তাহলে বাংলাদেশে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটাইতে হইতো না। বাংলাদেশের 1400 মানুষের জীবন দেওয়ার তো তাহলে কোনো পয়েন্টই নাই। জনগণ আসলে 1975 সালেও বাকশাল চায় নাই। বাকশালকে একটা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান, তাকে আমরা অনেক শ্রদ্ধা করি। তিনি বাংলাদেশের একটা জুরিহীন অবস্থা থেকে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছিলেন। তিনি শেখ মুজিবের যিনি বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন তার মেয়েকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ফলে আমাদেরকে 17 বছরে গুম, হত্যা এবং শেষ জুলাই গণঅভ্যুত্থান সহ হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। এবং আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সেই ভুলের খেসারত তার মৃত্যুর পরেও এই জাতিকে অন্তত 3 যুগ ধরে দিতে হয়েছে, তার পরিবারকেও দিতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। আমার মনে হয় কোনো কোনো রাজনৈতিক দল ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে এবং কোনো কোনো নেতা যে তার মায়ের সাথে কি পরিণতি হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ফলে, সেটাও তারা ভুলে গেছে আর কি। তো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে বিএনপি একটা গণবিরোধী অবস্থান নির্বাচনের আগে নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেই শহীদদের জীবনের বিনিময়ে এবং হাজার হাজার প্রায় 30,000 আহত এবং অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের চোখ হারিয়েছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে যেই একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে আবারও ফ্যাসিবাদী রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো ওই একই ভুল তারেক রহমান করতে যাচ্ছেন এবং করার কথা পাবলিকলি বলছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের চেষ্টা যদি কেউ করে, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে সেটার জবাব দিব। আর যেই পরিবাররা তাদের সন্তানকে আওয়ামী লীগের হাতে হারিয়েছে, তারা কোনোভাবেই এটা মেনে নিবে না যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এই যখন বিচার কার্যক্রমও চলমান আছে। তো আমাদের মনে হয় যে এই বক্তব্যের মধ্য দিয়ে ওনারা এটাও পরিষ্কার করেছেন যে আওয়ামী লীগের ক্ষেত্রে ওনারা অনেকটাই আসলে দুর্বল। এবং এটা আরেকটা শঙ্কার উদ্রেক করে, সেটা হচ্ছে আমরা মনে করি না যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের যেই গণহত্যা এবং বিগত 17 বছরের দুর্নীতি থেকে শুরু করে যা যা তারা করেছে, সেটার কোনোটারই আর বিচার হওয়ার কোনো সম্ভাবনা আছে, কারণ তাদের মধ্যে এক ধরনের বায়াসনেস আওয়ামী লীগের প্রতি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে বিভিন্ন লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য, রাজনীতিতে আবার প্রাসঙ্গিক করে তোলার জন্য। আমরা দেখেছি যে বিভিন্ন টকশোজীবীরা টকশোতে গিয়ে বলছে যে 20% ভোটার ভোটই দিতে আসবে না, তাহলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে হয়। অথচ আমরা দেখলাম যে আওয়ামী লীগের একদম টপ 10 পলিসি মেকারদের মধ্যে 5 জন আজকে ভোট দিয়েছে। এবং আমরা এটাও দেখছি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে যারা এমপিদের, আওয়ামী লীগের এমপিদের বা প্রার্থীদের চিফ এজেন্ট থেকে শুরু করে পোলিং এজেন্ট ছিল বা তাদের সাথে কাজ করতো, তারা এখন বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো স্বতন্ত্র প্রার্থীর সাথে কাজ করছে। তো যারা একেবারে নীতি নির্ধারক পর্যায়ে, স্থানীয় এবং জাতীয় পর্যায়ে ছিল, তারাই যদি ভোট দেয়, তারাই যদি নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে ওই 20% সমর্থকের ইয়েটা কোথা থেকে আসে আমরা জানি না। আমরা মনে করি এবারের নির্বাচন যদি সরকার এবং নির্বাচন কমিশন একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারে, এবার ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার টার্ন আউট হবে, ভোটাররা ভোট দিতে আসবে, এরকম একটা আগ্রহ আমরা ভোটারদের মধ্যে এবার প্রত্যক্ষ করেছি। তো আওয়ামী লীগকে ফেরানোর জন্য যে লবিস্টরা কাজ করছেন, আমার মনে হয় অনেক দলেই কাজ করছেন এবং তারা হয়তো বিএনপির মাধ্যমে অনেকটা সফলও হয়েছেন। তারা হয়তো বিএনপি চেয়ারপারসনকে বোঝাতেও সক্ষম হয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানো দরকার। তবে এটাও বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ যেই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে, যে অত্যাচার, নিপীড়ন, গুম খুনের মধ্য দিয়ে বিগত 17টা বছর গেছে, বিএনপি আবার তাদেরকে ফিরিয়ে আনার কথা বলছে। তো
তো আওয়ামী লীগ বিএনপির আশা আর আওয়ামী লীগের আশার মধ্যে কোনো পার্থক্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না, এবং আমার মনে হয় এটা বিএনপির ওই নেতাকর্মীদের প্রতি এক ধরনের প্রতারণা, যারা আওয়ামী লীগের সময়ে যারা ব্যবসা করতে পারে নাই, চাকরি করতে পারে নাই, যারা রাজপথে জীবন দিয়েছে, যারা জেল খেটেছে। নেতারা সহজেই প্রতারণাটা করতে পারে, কারণ নেতারা তো হয়তো লন্ডনে ছিল বা বিভিন্ন জায়গায় আরামে এসে জীবনযাপন করেছে, কিন্তু যেই নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ছিল, পরিশ্রম করেছে, কষ্ট করেছে, রক্ত দিয়েছে, ঘাম ঝরিয়েছে, তাদের জন্য তাদেরও আই থিঙ্ক এটা নিয়ে স্পিক আউট করা উচিত। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলনটা হয়েছিল বাংলাদেশে, সেখানে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, এবং একরকম সকল রাজনৈতিক দলের কনসেন্টের ভিত্তিতেই নিষিদ্ধ করা হয়েছিল। তা আমরা প্রত্যাশা করব এই ধরনের গণবিরোধী অবস্থান কোনো রাজনৈতিক দল নেবে না, এবং কোনো রাজনৈতিক দল যদি নেয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ তাদেরকে তাদের ম্যান্ডেট দেওয়ার ক্ষেত্রে প্রত্যাখ্যান করবে।